দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে গল্প, ঈদ মানে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। আর সেই সময়টাকে আরো একটু সুন্দর করতে আমি দোলনা হাজির হয়ে গেছি উৎসব যোগ নিয়ে। আমি কিন্তু একা নই, আমার সঙ্গে রয়েছেন দুইজন বিশেষ অতিথি। তারা বিশেষ এই অর্থে তারা কিন্তু দীর্ঘদিন ধরে একাধারে আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বড় পর্দায় কাজ করে। তারা আছেন আমাদের সঙ্গে আছেন শরীফুল রাজ এবং সাবিলা নূর। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ঈদের দিন, ঈদের বিশেষ গল্প শুনতে চাই যে ঈদ আসলে কেমন কাটলো দুজনের। সাবিলাপুর কাছে প্রথমে। আমাদের ঈদ তো এখন আসলে বনলতা এক্সপ্রেস নিয়েই কাটছে, হলে অডিয়েন্সের সাথে কাটছে, সেই সাথে ঈদের টাইমটা তো পরিবারকেও সময় দেওয়া হয়, সো সবকিছু মিলিয়ে খুব ভালো কাটছে ঈদ। শরীফুল রাজ, ঈদ কেমন যাচ্ছে? এই যে বনলতা এক্সপ্রেসে উঠলাম যাত্রীদের নিয়ে, এটার মধ্যেই যাচ্ছে, সো এই আর কি। আচ্ছা, একটু জানতে চাই যে ঈদে দুইজনের আলাদা আলাদা, বনলতা এক্সপ্রেস তো ডেফিনেটলি হয়তো বিকালে বের হয়েছেন, সারা দিনটা আসলে ঈদের দিন কেমন ছিল? কোনো কাজ বাজ হয়েছে নাকি ঘুম থেকে উঠে রেডি হয়ে বনলতা এক্সপ্রেসের দিকে যাওয়া? না, সকালে ঘুম থেকে উঠে তো ফ্যামিলি সবার সাথে আসলে অ্যাজ ইউজুয়াল ঈদে আসলে যেটা হয়, ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া দেন, এরপরে আস্তে আস্তে সিনেমা তিন। সালামি পেয়েছেন না দিয়েছেন? তো কেউ সালামি দেয় না, দিতে সাবিলাপু নিশ্চয়ই অনেক অনেক সালামি পেয়েছে। না, সালামি এখনো তো পাই, অনেক পাইছে, বাট আশা করছি যে এই প্রোগ্রাম শেষ করে গিয়ে পাবো। আচ্ছা, সাবিলাপু তো অনেক সুন্দর রান্না করে শুনেছি, তো ঈদ উপলক্ষে কোনো স্পেশাল আইটেম ছিল? এইবারের ঈদে আসলে যেহেতু ব্যস্ততা গিয়েছে বনলতা এক্সপ্রেসের ডাবিং এর কাজ, সেই সাথে প্রমোশনের কাজ, এবার আসলে ঈদের আগে সেভাবে করে রান্না করা হয়নি। তবে ইচ্ছা আছে ঈদের পরের কোনো মানে সেকেন্ড অথবা থার্ড দিন কোনো একদিন সবাইকে দাওয়াত করে বাসায় খাওয়াবো। আচ্ছা, একটু জানতে চাই যে আপনাদের জন্য না প্রতিটা দিনই দেখা যায় নতুন নতুন এই যে সুন্দর সাজগোজ পোশাক, কিংবা যেটা ঈদের জন্য মানুষ খুব স্পেশাল থাকে, তো আপনাদের ঈদের দিনটাকে একটু স্পেশাল হয় নাকি গতানুগতিক মনে হয়? কি ফিল হয় আসলে? না, আমার জন্য ঈদের দিন সব সময় খুব স্পেশাল হয়। আগে যখন নাটক করতাম ছোট পর্দায় নিয়মিত, তখন নাটক রিলিজ নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকতো, এখন সিনেমা রিলিজের এক্সাইটমেন্ট থাকে। সেই ছাড়া নতুন কাপড় পরবো, নতুন মানে সাজবো, সালামি পাবো, ফ্যামিলির সাথে সময় কাটাবো, ফ্রেন্ডদের সাথে সময় কাটাবো, এটা নিয়ে অবশ্যই ঈদের দিনটা ভীষণ স্পেশাল থাকে। রাজের কাছে জানতে চাই যে ঈদ ছাড়া দেখা যায় ঈদের আনন্দটা আমাদের এখন আপনাদের যেমন হয় যে সিনেমাকে ঘিরেই উৎসব, বড় উৎসব, এই ঈদে হয়তো বনলতা আসছে, সেই জন্য বেশি আপনারা এক্সাইটেড থাকবেন, কিন্তু এছাড়াও ঈদ কি কোনো বিশেষ ভূমিকা রাখে কিনা, নাকি বড় হয়ে গেছি ঈদ আর ভালো লাগে না? ঈদ আমার মনে হয় যে কম্পারেটিভলি ছোটবেলা থেকে এখনকার ঈদটা একটু বোরিং। আগে যেরকম ঈদটাকে সেলিব্রেশন করা হতো, হ্যাঁ এখন হয়তো ওরকম করে করা হয় না, এখন একটু ডিফারেন্ট। এখন হয়তো বাসায় ফ্রেন্ডরা আসে বা আমরা বাসায় যাই, আগে তো বাইরে বাইরে ঘোরা হতো অনেক, সো সেটা হয় না। বন্ধুরা তো এই সময়টা খুব অপেক্ষায় থাকে যে এখন অ্যাটলিস্ট এদেরকে পাওয়া যাবে এই সময়। এখন তো বন্ধু বান্ধবরা অনেক অনেক জায়গায় সেটেল, যারা স্কুল কলেজ ফ্রেন্ড ওরা দেশের বাইরে থাকে, কিছু দেশে থাকে, কিছু সিলেটে থাকে, ঢাকায় থাকে, মানে অনেক জায়গায় থাকেন। শপিং করেছেন ঈদের? শপিং তো স্পেসিফিক ঈদে করা হয় না, মানে সারা বছর ধরে তো শপিং করা যায়, সো আলাদা করে ঈদে সুযোগ করে আসলে শপিং করা হয় না কখনো। হ্যাঁ, ডিজাইনার কাপড় পরা হয়। পরিবারের মানুষের জন্য কেনা হয়েছে নাকি দায়িত্ব পালন, যার যার গিফট তাকে টাকা বুঝিয়ে দেয়া? না, এটা যেহেতু যে বললাম না, সারা বছরে আমার শপিং করার যেহেতু একটা প্ল্যান থাকে, সো এটা বছরের কোনো না কোনো দিন আসলে হয়ে কভার হয়ে যায়। সাবিলাপুর সঙ্গে যখনই কথা বলি তার ভেতরে না সবকিছু একটা মেইনটেইন করার একটা ব্যাপার থাকে। মনে হয় যে সে যদি সংসারের গল্প করি সে খুব সংসারী আলাপ আলোচনা করবে, আবার যখন কাজের কথা বলি সে কাজের কথা এমন ভাবে বলবে। তো আপনি নিশ্চয়ই আপনার মানে ঈদের আয়োজনটা বা কেনাকাটাটা কেমন থাকে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি বা নিজের জন্য? ঈদের সময়টা তো আসলে মানে আমি গিফট দিতে খুবই পছন্দ করি, সো দেখা যায় যে পরিবারের জন্য তো অবশ্যই মানে আমার বাবা মা এবার দেশে আছেন, গত ঈদে দেশে ছিল না, সো এবার বাবা মা আছে, সো বাবা মার সাথে এবং আমার শাশুড়ির সাথে, আমার ইনলজের ফ্যামিলি যারা আছে, আমার ননাস, সো সবাইকে গিফট তো দেওয়া হয়েছে। আই থিঙ্ক ওটা মানে পার্ট অফ দ্য প্রসেস, এবং আমি আমার শাশুড়ির কাছ থেকেও গিফট পেয়েছি, আমার বাবা মার কাছ থেকেও গিফট পেয়েছি, নেহালের কাছ থেকেও পেয়েছি। সো এবার মানে প্রতিবারের মতো ঈদটা এবারও আর কি ভীষণ একটা স্পেশাল ঈদ। অবশ্যই স্পেশাল, আর যেহেতু বনলতা এক্সপ্রেস আসছে সুতরাং স্পেশাল তো ডেফিনেটলি। একটু
একটু জানতে চাই বনলতা এক্সপ্রেসের অনেক গল্প করব, তার আগে শুনি যে দুইজনের লাইফে এই যে আমরা যতদূর জানি এখন পর্যন্ত, যদিও আমার দেখা হয়নি, নিশ্চয়ই আমার প্ল্যান আছে যে 2-1 দিনের মধ্যে, যেহেতু দীর্ঘ ঈদের ছুটি আছে, দেখবো আমি। এই যে যে ট্রেন জার্নিটা, এই ধরনের জার্নিতে আসলে কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, এবার আগে একটু রাজ ভাইয়ের কাছে শুনি। আমার অনেক আছে এই ধরনের এক্সপিরিয়েন্স, কারণ আমাদের আগে যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন। অবশ্যই। সো আব্বু যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, তো আমাদের আসা যাওয়া যাতায়াত ছিল ট্রেনে। সো ট্রেনে আমার অনেক অভিজ্ঞতা আছে এরকম আসা যাওয়া। আচ্ছা, সেলিব্রিটি হওয়ার পরে কখনো হয়েছে যে গিয়েছে তারপর মানুষ চিনেছে? না, অনেকদিন ট্রেন জার্নি হয় না। আমার মনে হয় যে গত 10-12 বছর ধরে ট্রেন জার্নি, লাস্ট ট্রেন জার্নি করলাম বনলতাতে। দেন এটা নস্টালজিক হয়ে যায় আর কি, যে না মানে এরকম ট্রেন জার্নি তো একটা সময় রেগুলার করা হতো। সো হ্যাঁ, বনলতা এক্সপ্রেস আবারও মনে করে দিল অনেক কিছু আর কি আগের। অসাধারণ। সাবিলা আপু, এই যে ট্রেন জার্নি বনলতায় করতে গিয়ে ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়েছে কিনা, যে এই ধরনের জার্নিতে করেছি আগে? আমরা আগে মানে ঈদের সময় তো সব সময় চট্টগ্রামে যাওয়া হতো, আচ্ছা। ঈদের আগের দিন বা দুদিন আগে। সো ওই সময় এরকম আমার ছোটখাটো কিছু মেমোরি আছে। যেমন একবার ট্রেনে যাচ্ছিলাম, আমার চুলে হচ্ছে চুইংগাম আটকে গিয়েছিল, ঈদের আগের দিন ছিল। তো আমি তো ভীষণ কান্নাকাটি, কি হবে, আমি কিভাবে করে হেয়ারস্টাইল করব, আমার ঈদের কাপড় কি পরবো, এ নিয়ে ভীষণ কান্নাকাটি ছিল। তবে আমাদের সাথে একজন যাত্রী ছিলেন যিনি আর কি খুব সুন্দর করে জিনিসটা সামহাও মানে ম্যানেজ করেছে। সো তারপরে মানে এই যে স্ট্রেঞ্জারদের কাছে মানে ঈদের সময়টা আসলে সবার জন্য এমন একটা স্পেশাল সময় যে মানে স্ট্রেঞ্জারদেরও একটা কাইন্ডনেস পাওয়া যায় ট্রেনের মধ্যে সবাই আসলে একসাথে। হ্যাঁ হ্যাঁ, সবার ওই টুগেদারনেসটা থাকে। সো এই বনলতা এক্সপ্রেসেও আমরা আসলে টুগেদারনেসটা ফিল করেছিলাম আমাদের প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা ক্রু এর সাথে। সো এই জন্য মানে এই ট্রেনের জার্নিটাও খুব স্পেশাল ছিল। অসাধারণ, স্পেশাল তো বটেই। আর এই ধরনের গল্প আমি খুবই এক্সাইটেড, কারণ এই যে যে আলাদা আলাদা ঘটনাগুলো এক করা, এমন সিনেমা কিন্তু আমাদের দেশে মানে খুবই কম বলা চলে। তো বলবো যে এই যে এইটার সঙ্গে যুক্ত হওয়ায়, বনলতা এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা একটু দুজনের কাছ থেকে আলাদা আলাদা করে শুনতে চাই। আমাকে যখন তানিম ভাইয়া বলেছে যে উনি পরবর্তী একটা সিনেমা করতে চান রোজার ঈদের জন্য, তখন থেকেই তো একটা এক্সাইটমেন্ট ছিল, যেহেতু তখন উৎসব রিলিজ পেয়েছে, উৎসবে উনি ভীষণ ভালো সাড়া পেয়েছে, দুর্দান্ত একটা সিনেমা। এছাড়া ওনার আগের যে কাজ ছিল ওটিটিতে কাইজার, ওটাও দেখা হয়েছিল। সো তখন একটা এক্সাইটমেন্ট ছিল। এরপরে যখন উনি বললেন যে হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, মানে কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে উনি সিনেমাটা বানাচ্ছেন, তখন আসলে একটা নার্ভাসনেস কাজ করা শুরু করেছে। কারণ চিত্রা ক্যারেক্টারটা যারা কিছুক্ষণ পড়েছে, সো ওই ইমাজিনেশনটার সাথে আমি আসলে কিভাবে করে মানে মিলাতে পারবো সেটার একটা এক্সাইটমেন্ট ছিল, নার্ভাসনেস ছিল। তবে ধীরে ধীরে যখন আসলে কাস্টের কথা বলছিল, কারা কারা যুক্ত হয়েছে, মোশাররফ ভাইয়া, রাজ ভাইয়া, চঞ্চল ভাইয়া, মম আপু, শ্যামল ভাইয়া, বাঁধন আপু, শামিমা নাজনীন আপু, সো তখন মনে হয়েছে না, আই থিংক এটা খুবই মানে দুর্দান্ত একটা জার্নি হবে, এবং আমি মানে সেটাই ফিল করেছি শুটিং সেটে। অসাধারণ। একটু জানতে চাই যে আপনার যুক্ত হবার গল্পটা কেমন ছিল? আমার যুক্ত হওয়ার গল্পটা অনেকটা এরকমই, যে তানিম ভাইকে আমি চিনতাম আগের থেকে। সো উনিও আমাকে অ্যাপ্রোচ করলেন যে আমি একটা ঈদের সিনেমা বানাচ্ছি, চলো একসাথে কাজ করি। সো তো আমি জানতাম না আসলে এটা মানে কিসের সিনেমা, কার সিনেমা। সো আমি সাইনিং করার কিছুদিন আগে জানি যে আসলে হুমায়ূন আহমেদ স্যারের একটা উপন্যাস থেকে আসলে সিনেমা বানাচ্ছেন, এরকম একটা প্ল্যান। তখন আমার কাছে কোয়াইট ইন্টারেস্টিং যে না, দ্য কাস্ট অ্যান্ড ক্রু। সো শরীফুল রাজ না সবসময় মানে খুব, আমি একজন দর্শক হিসেবে, সিনেমা প্রেমী হিসেবে আমি খুব সারপ্রাইজ হই এক একটা সিনেমায় দেখি যে এক এক রকম রাজকে আমরা মানে আবিষ্কার করতে পারি। এখানেও আমার কাছে মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আসলে একটুখানি আমি জানতে চাই, যেহেতু রিলিজও হয়ে গিয়েছে, এখন তো দর্শকরা একটু শুনতেই পারে আমার মনে হয়। হ্যাঁ, আমার চরিত্রটা হচ্ছে ডক্টর আশাব, চিত্রা, ডক্টর আশাব। এতটুকু আমিও জানি, এর থেকে বেশি কিছু জানি। এর থেকে বেশি কিছু আমার মনে হয়, যেহেতু সিনেমাটা হলে চলছে, সো এতটুকু দেখার জন্য আমার মনে হয় সিনেমা হলে যাওয়া উচিত মানুষের। আচ্ছা, এরপর আমি সাবিলাপুর কাছে যাব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক আছেন ৭১-এ, চলছে উৎসব যোগ, আর আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষ গেস্ট, আছেন শরীফুল রাজ এবং সাবিলা নূর। শুনছিলাম বনলতা এক্সপ্রেসের গল্প। সাবিলাপু, রাজ ভাই যেরকম বলছিল যে তার যেই জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল, কি কি চ্যালেঞ্জ ছিল, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কাছে পুরো জার্নিটা আসলে কেমন ছিল?
জার্নিটা একটা ফ্যান্টাস্টিক জার্নি ছিল এবং আমাদের মানে সবার ভিতরে মানে আর্টিস্ট ক্রু সবার মধ্যে আসলে খুব সুন্দর একটা বন্ডিং ছিল বিকজ প্রত্যেকটা কাজের মধ্যে টিম ওয়ার্কটা তো খুবই ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় আমাদের বনলতা এক্সপ্রেসের টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। ক্রু কাজ যারা ছিল সবাই আসলে এত সুন্দর একটা বন্ডিং নিয়ে কাজ করেছে যে কাজটা করতেও আমরা ভীষণ এনজয় করেছি এবং কাজটা ভালো হয়েছে। মানে ভালো হতে আমি বলছি মানে অডিয়েন্সের থেকে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি এবং আমরাও ভীষণ এনজয় খুবই করেছি। শক্তিশালী একটা টিমের সঙ্গে কাজ করেছেন আপনারা। একাধারে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং উৎসব নিয়ে মানুষের আগের যে এক্সপেকটেশন সেটাও ছিল আপনাদের মাঝে। সো আমার মনে হয় যে প্রেশারটা একটু বেশি ছিল কিনা দুইজনের মতো। আমি আই থিংক আমিও ফিল করি যে আমরা কোনো প্রেশার ফিল করিনি, বরং আমাদের একটা রিলিফ ছিল যে এত দুর্দান্ত একটা টিম মানে আমাদের ক্রু যারা ছিল, ক্যামেরা, আর্ট, মেকআপ, কস্টিউম, আমাদের ডিরেক্টর এবং আমাদের রাইটার, মানে সবাই এত ট্যালেন্টেড যে আমাদের অনেকটুকু কাজ আসলে উনারাই করে দিয়েছেন। সো এবং সেই সাথে যদি আসলে এত দুর্দান্ত কো আর্টিস্ট পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। সো আমি একদমই কোনো প্রেশার ফিল করিনি, বরং ভীষণ রিল্যাক্স এবং রিলিফ নিয়ে শুট করেছি। শুধু একটা টেনশনই ছিল যে যেই চিত্রাকে অডিয়েন্স ইমাজিন করেছে সেটা কতটুকু জাস্টিফাই করতে পারবো, বাট এছাড়া আমি আসলে চেষ্টা করেছি ডিরেক্টরের ডিরেকশনটা নিয়ে নিজের মতো করে একটা ভালো। আমার যেটা মনে হচ্ছে চিত্রা খুবই রহস্যময় একটা ক্যারেক্টার। আসলে চিত্রা নিয়ে একটু যদি বলেন যে আসলে গল্পে চিত্রা কেমন ছিল, যতটুকু একটু বলা যায়, কারণ দর্শক তো এই দেখবে। হ্যাঁ অবশ্যই। আমি ফিল করেছি আসলে ডেফিনেটলি চিত্রার মধ্যে একটা রহস্য আছে। ওর ডেস্টিনেশন, ও কোথায় যাচ্ছে, কেন ট্রেনে উঠেছে আমরা জানি না। তবে ওইটা ছাড়া আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ছিল ওর কেমিস্ট্রি। সেটা ডক্টর আশাবের সাথে ওর যেটা একটা সেটা কি ফ্রেন্ডশিপ নাকি রোম্যান্টিক, এই কেমিস্ট্রিটা হোক, বা মোশাররফ ভাইয়ের সাথে মানে রশিদ উদ্দিনের সাথে যেই একটা খুনসুটি, একটা মানে একটা প্রীতিকর একটা ঘটনার একটা ওটারও একটা কেমিস্ট্রি আছে মজার। সো পুরো জার্নিটাতে চিত্রার বিভিন্ন যাত্রীদের সাথে এক এক রকম ইন্টারাকশন ছিল। সো এবং এক এক রকম যাত্রীদের সাথে এক এক রকম কেমিস্ট্রি ছিল। সো ওই কেমিস্ট্রিটা বিল্ড আপ করা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে যেখানে আসলে আমাদের কনভারসেশনটা বা আমাদের সিনগুলো যেন অর্গানিক মনে হয়, অডিয়েন্স যেন এনজয় করে। আচ্ছা, একটু প্রিপারেশনে জানতে চাই যে এই বনলতা এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই সবসময় শরীফুল রাজেরও একটা দেখা যায় একটা প্রিপারেশন থাকে, যে কোনো সিনেমার আগে সাবিলা নূরেরও থাকে। একটু জানতে চাই যে এই যুক্ত হওয়ার জার্নিটা আসলে কত আগে থেকে শুরু হয়েছিল, কি কোনো চেঞ্জেস করতে হয়েছে কিনা? শুটিং এর অনেক মানে আমরা যখন সাইনিং করি আর কিছুদিনের মধ্যে আমাদের প্ল্যানটা শুরু হয়। সো এটার প্ল্যান তো অনেক দিন ধরে চলতে থাকে। আমাদের যে প্রোডাকশন ডিজাইনাররা ছিলেন ওরা অনেক দারুণ একটা সেট বানান, ট্রেনের সেট। আমার খুব রিকোয়েস্ট করতাম যদি অনেক বড় ফিল্ম সিটি থাকতো আমাদের, যে এই সেটটা যদি রেখে দেওয়া যায় কিনা। সো ভেরি স্যাড, লাইক এটা আমরা রাখতে পারিনি, এটা ভেঙে ফেলতে হয়েছে। সো এটা যদি থাকতো তাহলে আমাদের জন্য একটা দারুণ জিনিস হতো, যে না এরকম সেটও সিনেমা বানানো যায়, এটা মানুষের জন্য দারুণ ব্যাপার হতো। হ্যাঁ, প্রিপারেশনের জায়গাটা অনেক লম্বা প্রিপারেশন, সো টিমের প্রিপারেশন, দেন আমরা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস যারা ছিলাম সবাই একসাথে হওয়া, আমাদের লাইন্সগুলো ঠিকঠাক করে নেওয়া। হ্যাঁ, প্রিপারেশন ছিল। সো এরপরে শুটে যাই। সাবিলাকে যেমন কোনো সিনেমায় খুব ফাইটিং করতে হয়, কোনো সিনেমায় আবার ডান্সের জন্য কোনো স্পেশাল প্র্যাকটিস থাকে, তো এখানে কোনো স্পেশালিটি ছিল কিনা? এখানের স্পেশালিটিটা ছিল হচ্ছে আবারও মানে আমার কো আর্টিস্টদের সাথে আমার কেমিস্ট্রিটা কিরকম। মানে রিহার্সাল আমরা অনেক দীর্ঘ সময় রিহার্সাল করেছি রাজ ভাইয়ের সাথে, মোশাররফ ভাইয়ের সাথে, আমাদের রাইটার ডিরেক্টর সহ। সো ব্লকিং লাইন্সগুলো আসলে যতটুকু ন্যাচারাল করা যায় সেইটাই আসলে আমাদের মানে আমার মূল প্রিপারেশন ছিল। স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে চাই যে এত দুর্দান্ত মানে সব ডায়লগ, দুর্দান্ত সব, কি বলবো, আমরা দর্শক হিসেবে এত বেশি মুগ্ধ হয়েছি। আসলে আপনাদের কেমন লেগেছে? আমি তো ভীষণ মানে আমি যখন কোনো ডায়লগটা পড়ি স্ক্রিপ্টের, এর জন্য আমি স্বাধীন আর সামিউলকে থ্যাঙ্কস দিতে হয়। ওরা এত দারুণভাবে লিখছে স্ক্রিপ্টটা, মানে আসলে আমার কোনো চাপ লাগেনি বলতে বা কোনো কিছু করতে যে কোনো চাপ লাগতেছে। হ্যাঁ, ওরা একদম অন পয়েন্টে এই বইটার থেকে স্ক্রিপ্টটা আমার মনে হয় দারুণভাবে লিখছে ওরা। একদমই।
একটা গান আছে, অসাধারণ একটা গান, যেটাই আমাদের মানে টোটাল শুনলেই আমরা নস্টালজিক হয়ে যাই এমন। তো সেই গানের শুট নিয়ে আমরা একটু জানতে চাই যে গল্পের সাথে আসলে এটা কিভাবে এটা যুক্ত, কিংবা সম্পর্কটা কি? একটা না, আমাদের আসলে বেশ বেশ কিছু গান আছে, তবে আমাদের যদি ইন্ট্রো বলি বা ক্যারেক্টারের ইন্ট্রোডিউস করার জার্নিটা আসলে চাইতে পারো গানটা দিয়ে হয়, এবং আমরা ভীষণ লাকি যে এরকম একটা মানে আইকনিক গান আমরা আমাদের সিনেমাতে পেয়েছি। সো এবং তানিম ভাইকেও একটা স্পেশাল থ্যাংক ইউ, ওনার যেহেতু আই থিঙ্ক এটা একটা সিগনেচার আছে, উৎসবেও ছিল, এখানেও আছে, ওনার ব্যান্ড সঙ্গীতের প্রতি যে ভালোবাসাটা সেটা উনি ওনার সিনেমাতে খুব সুন্দরভাবে গল্পের সাথে মিল রেখে এক্সপ্রেস করে। সো ডেফিনেটলি ওনাকেও একটা থ্যাংক ইউ দিতে চাই। বনলতা এক্সপ্রেস আসলে কেন দেখবে অ্যাজ এ দর্শক হিসেবে? আপনার কাছেও জানতে চাই, আপনার কাছেও জানতে চাই যে দর্শক কেন হলে যাবে? পরিবারের সাথে একটা খুব সুন্দর হোলসাম মোমেন্ট এখানে দেখতে পারবে, এবং পরিবারের সবাই মিলে আসলে ফিল্মটা এনজয় করতে পারবে। পারিবারিক সিনেমা বাংলাদেশে আসলে খুবই কম, উৎসব এবং ধারাবাহিকভাবে যদি বনলতা এক্সপ্রেস বলি, আপনি কি বলবেন? আমার মনে হয় যে সিনেমাটার অনেক বড় একটা অডিয়েন্স আছে যারা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান যারা, সো ওদের জন্য একটা দারুণ ট্রিট হচ্ছে বনলতা এক্সপ্রেস। তাছাড়া 90s কিডদের জন্য খুব দারুণ একটা সিনেমা হবে হচ্ছে বনলতা এক্সপ্রেস, কারণ প্রচুর ব্র্যান্ডের ইনভলভমেন্ট আছে সিনেমাতে, অ্যান্ড দেন অল কাস্ট অ্যান্ড ক্রু। সো আমার মনে হয় যে সিনেমা হলে একটা দারুণ জার্নি হবে মানুষের। ভীষণ পজিটিভ দিক কিন্তু এই সিনেমাটার এটাই যে খুবই শক্তিশালী একটা টিম আপনারা, এবং সবাই না ভীষণ ভীষণ পছন্দের, যারা সিনেমা প্রেমী আছেন সবার ভীষণ পছন্দের। একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে দীর্ঘ একটা ছুটি আমরা পেয়েছি ঈদে, তো যারাই হলমুখী হতে চায়, সিনেমা বাংলা সিনেমা দেখতে চায়, তারা যাতে বনলতা এক্সপ্রেস দেখতে আসে, সেই উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আমাদের বনলতা এক্সপ্রেসের যা কন্টেন্ট এসেছে, আমাদের গান, আমাদের টিজার, আমাদের ট্রেলার, সবকিছুতে এত ভালোবাসা দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস সিনেমাটা ডিরেকশন দিয়েছেন তানিম নূর ভাইয়া, এবং সাথে আছেন অনেক অনেক দুর্দান্ত অভিনেতারা, মোশাররফ ভাইয়া, চঞ্চল ভাইয়া, শরীফুল রাজ, শ্যামল মলা, মমো আপু, বাঁধন আপু, শামিমা নাজনীন, ইন্তেখাব দিনার। সো এত দুর্দান্ত অভিনয় শিল্পীদের দুর্দান্ত কাজ দেখবেন, এবং সেই সাথে এবারের ঈদে অনেক দুর্দান্ত সিনেমা আসছে, সবগুলো দেখবেন পরিবারের সাথে এবং বাংলা সিনেমার সাথে থাকবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আর অবশ্যই আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, 71 টিভিকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ঈদ চলছে আমাদের উৎসব যোগ। নিশ্চয়ই পরবর্তী দিন আবার নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন 71-এর সঙ্গে।